আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল ফাইসাল, পিপলস টেলিভিশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজকে আমাদের অতিথি হয়েছেন নূর আলম ভাই, তিনি সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব। আমরা আজকে তার মুখে জানব তার অতীতের রাজনৈতিক জীবনের গল্প। আসুন দেরি না করে আমরা তার মুখ থেকেই শুনি তার অতীতের রাজনৈতিক জীবনের ঘটনাবলী। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সরেলবাসী, আসসালামু আলাইকুম। আমি প্রথমত ধন্যবাদ জানাই টিভিকে, নতুন অগ্রযাত্রা শুভকামনা রইল, যাতে আগামী দিনে এই পিপলস টিভি সারা বাংলাদেশে একটি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি ধন্যবাদ জানাই পিপল টিভির সহকর্মী এবং সংবাদকর্মী ভাইদেরকে। আপনারা জানেন আগামীকাল আমাদের ঈদ উল ফিতর। সরাইলের সর্বস্তরের জনগণকে সরাইল উপজেলা যুবদলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। আপনারা জানেন দীর্ঘ 17 বছর এই শেখ হাসিনা একটি স্বৈরতন্ত্র আচরণ করে সারাটা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল। আজকে কোনো বাংলাদেশের কোনো মিডিয়া, সংবাদকর্মী কেউ শেখ হাসিনার বাইরে গিয়ে সাহস করতে পারে নাই যে বাংলাদেশে স্বাধীনভাবে ওরা কলম ধরবে। আজকে 5 আগস্টের পরে বাংলাদেশের সংবাদকর্মী, মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সবাই আজকে স্বাধীন। আমার মনে হচ্ছে স্বাধীনভাবে কাজ করতে পারছে। এদের কাছে কোনো হস্তক্ষেপ নাই, কোনো কিছু নাই, সরকারিভাবে কোনো চাপ নাই। শেখ হাসিনা এমনভাবেই দেশটাকে পরিণত করেছিল, একজন সংবাদকর্মী না, শুধু সাধারণ মানুষ একটি কথা বলতে পারে নাই। গণতন্ত্র ছিল না, দেশের মানুষের স্বাধীনতা ছিল না, স্বাধীনভাবে চলতে পারছে না, রাস্তা দিয়ে হাঁটতে পারছে না। আমরা বিগত 17টি বছর আমার মনে হয় না বাড়িতে একদিন শান্তিতে ঘুমাইতে পারছি। রাতে বাড়ি ছাইরা থাকতে হয়েছে। কোনোদিন আজকে নিশ্চিত পুলিশ আসবে না এমন কোনোদিন মনে হচ্ছে না। ছেলেমেয়েরা বলছে অনেক সময় যে বাবা আজকে থাকতে হবে আপনি বাড়ি। ইচ্ছা করলে তো আমরা থাকতে পারি না। ওরা তো অবুঝ, যাওয়ার সময় হাতে টাইনা ধরে রাখছে যে আব্বু আজকে আমাদের সাথে ঘুমাইবেন। আমরা ঘুমাইতে পারি নাই। দীর্ঘ 16টা বছর আমাদের যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলের নেতৃবৃন্দ অনেকেই আমার জানা মতে যে অনেক কষ্ট করে সে 16টি বছর জেল, জুলুম, নির্যাতন সহ্য করেছে। অর্থনীতিভাবে যেমন যারা ছাত্রদল করত এরা কোনো চাকরিও পায় নাই, সংসারেও কোনো এদের কোনো প্রায়োরিটি দেয় নাই। সংসারে আমাদের মনে হচ্ছে যে আমাদের যৌথ ফ্যামিলির মধ্যে আমরা বোঝা এক একজন, কারণ একজনের জন্য অন্য ভাই তো জেল হাঁটতে হয়েছে। রাজনীতি করি আমি, আমার বাপ বাড়ি ছেড়ে থাকতে হয়েছে, আমার ভাই বাড়ি ছেড়ে থাকতে হচ্ছে। তো আসলে ওই সময় আমাদের অনেক কষ্ট হইতো, মনে অনেক কষ্ট লাগতো। আর একটি কথা না বললেই নাই, এখন যারা বর্তমানে চলতেছে যে আমরা তো দেখছি, আপনারাও দেখছেন বিভিন্ন মিডিয়াতে, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে 5 আগস্টের আগে যারা গাপটি মেরা ছিল এবং যারা আওয়ামী লীগের লোকে হাত করে চলত, 5 আগস্টের পরে আমরা যারা জেল, জুলুম, নির্যাতন সহ্য করে রাজনীতি করতে করতে আমাদের জীবনটা ধ্বংস করে রয়েছি। যেমন আপনি একটা কথা মনে করতে পারেন যে আমরা অনেক সময় গোসল করছি গাম দিয়ে, পানি দিয়ে কখনো গোসল মানে মনে হচ্ছে পানি দিয়ে গোসল করতে পারি নাই। রাজপথে এমন ভাবে আমরা রয়েছি। দলের যে কোনো কর্মসূচি আসছে, আমার মনে করছি যে এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ বুঝি এই দিনটার জন্য আমার আজকে পাশে রাখছে, এই প্রোগ্রামটার জন্য। তাই আজকে আমরা যারা মাঝে মাঝে মনে হয় যে যারা আমরা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করছি, 5 আগস্টের পরে মনে হইতেছে যে এটার মনে হয় কোনো মানে ছিল না। কারণ 5 আগস্টের পরে এমনই পরিস্থিতি হয়েছে, যারা গাপটি মেরা ছিল, যারা দল করবে না, যারা বলছে এই দল করি না, যারা বিদেশে গেছে, যারা ঢাকাতে পইরা রয়েছে, যারা অন্য অন্য জায়গায় পড়ে রয়েছে, এলাকায় কোনো আন্দোলন সংগ্রামে আসে নাই, ওরার জন্য এখন আমরা ব্যানারের সামনে দাঁড়াতে পারি নাই। মাঝে মধ্যে মনে হয় ওরা তো সংঘবদ্ধ, ওরা পরিমাণটা কিন্তু অনেক বেশি। কারণ আমরা যারা ত্যাগী, মানে যারা রাজপথে শ্রম দিছে, এদের সংখ্যাটা কম, আর সুবিধাভোগীর সংখ্যাটা অনেক বেশি। এখন ইচ্ছা করলে আপনি বলতে পারবেন না যে এই তুই সুবিধাভোগী, তুই 16 বছর ছিলে না। এটা বললে ওই যে 20% আর 80%, ওরা তো সুবিধাভোগীর সংখ্যা 80%।
80% ধরলে তো আপনি 20% কোনো পাওয়ার নাই। তো সবচেয়ে বড় কথা আমার মনে হচ্ছে আস্তে আস্তে এই 16 বছরে যারা কষ্ট করছে এরা আস্তে আস্তে মাঠ থেকে কোনটা সবাই আউট হয়ে যাবে, এমনই আমাদের মনে হচ্ছে আর কি। যারা বলছে আমরা দল করি না এরা এখন সবাই সামনে। জেল তো অনেকবার হাঁটছি, একাধিকবার জেলে গেছি এবং রাজনীতি করতে গিয়ে অর্থনৈতিকভাবে একেবারে দোষ নামছে। আমি একটা কথা সবসময় বলতাম আমার যে সহকর্মীরা আছে এদেরকে, যে দেখো আজকে যারা আমরা ফ্যামিলিতে মানে অবহেলিত, একদিন দেখবো আমরাই হম গর্বিত সন্তান এই ফ্যামিলির। তো আস্তে আস্তে মনে হচ্ছে এগুলো হবে। অনেকবার জেল হারছি এবং প্রত্যেকটা জেলে গেছি আন্দোলন সংগ্রামে রাজপথ থেকে। একবারও জেলে যাই নাই ঘরে ঘুমাইতে গিয়া। যতবারই জেলে হারছি, যেমন 18তে একবার জেলে গেছি, এই যে গার্লস স্কুলের সামনে থেকে আমার পুলিশে বের দিয়ে ধরছে। এই 21-এ জেলে গেছি আপনার মাঠের সামনের থেকে ধরছে। আরেকবার ওই যে আপনার আমরা ওই যে ছাত্র নিরাপদ সড়ক চাই ছাত্র একটা আন্দোলন শুরু হয়েছিল। তো আমি ওই সময় অন্নদার থেকে পাঠশালা থেকে আর কুটাবাড়া থেকে কিছু ছেলে পেলে এটার সামনে দিয়ে আমরা একটু বিশ্বরোড যাইতে চেয়েছিলাম, ওইখানে গ্রেপ্তার হয়েছিলাম। তো যতবার এই জেলে গ্রেপ্তার হয়েছি রাজপথ থেকে হয়েছি, মানে আন্দোলন চলাকালীন। কোনো সময় ঘরে ঘুমাই রয়েছি এমন ভাবে কখনো জেলে যাই নাই। মামলা আমার নামে বর্তমানে 7-8টা মামলা আছে। 8টা, এদিকে একটা দুধ বিচার আইনে একটা মামলা হয়েছিল, মোট 9টা মামলা হয়েছে আর কি। ব্রাহ্মণবাড়িয়া 2-এ বিগত আন্দোলন সংগ্রামে আমরা যাদেরকে পাশে পেয়েছি, সাবেক ছাত্র নেতারা, ওরা সরাইলের সন্তান, ওনারা আমাদেরকে ফোন দিছে বিপদের সময়। 28 অক্টোবরের পরে আপনারা জানেন দেশ এমন একটা পরিস্থিতি হয়েছিল যে আমরা দেশে থাকতে পারবো কিনা এটাই আমাদের সন্দিহান ছিল। ওই সময় যেমন ছাত্র নেতারা আহসানুদ্দিন খান শিপন ভাই আমাদেরকে ফোন দিত, দিয়ে সাহস দিত। তরুণদা আমাদেরকে ফোন দিত, অর্থনৈতিক সাপোর্ট দিত। যে কোনো টাইমে যে কোনো সমস্যা তোমরা টেনশন করো না, তোমাদের সাথে আমরা আছি বলতো। শেখ শামীম ভাই আছে, ওনারা আমাদেরকে ফোন টোন দিত, খবর টবর নিত। যেমন শিপন ভাই আমাদেরকে অনেক সময় ফোন দিয়ে বলছে, আহসানুদ্দিন খান শিপন ভাই, যে তুমি কালকে ওইখানে প্রোগ্রাম করতে হবে, কিভাবে করবা এটা আমি জানি না, তোমরা আমাদেরকে দিক নির্দেশনা দিত। তো দেশের পরিস্থিতি অনেক সময় শুনতাম ওনার কাছ থেকে, ভালো লাগতো। তবে একটি কথা আমি বুকে মানে হাত দিয়ে বলতে পারি, সরাইল এবং আশুগঞ্জ নবীনসনের প্রাপ্য সরাইলের যে সন্তানগুলো আছে ওরাই। কোনো বহিরাগত এবং কোনো মহিলা ওরারে তো আমরা কখনো দেখি নাই। 2018 সালে আসছিল উনি সরাইলে নবীনসন নেওয়ার জন্য, পাই নাই, উনি চলে গেছে, খবর নাই। এখন 2025-এর পরে উনি এখন উন্মাদ হয়ে উঠছে সরাইলের নবীনসন উনি নিবে। কারণ সরাইল কেন, আপনার বাড়ি ব্রাহ্মণবাড়ি, আপনি ব্রাহ্মণবাড়িয়া যান, ঠিক আছে। তবে আমরা সরাইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সব আমরা ঐক্যবদ্ধ। আমরা ওনাকে নমিনেশন যদি উনি আনতে চাই, উনি আমাদের জন্য কি করেছে, নেতাকর্মীদের জন্য, দলের জন্য, সরাইলে ব্রাহ্মণবাড়িয়া 2-এ, এটা আমরা একটু হিসাব কিতাব লাগবে। ওই হিসাবের পরে উনি নমিনেশন লিয়ে যদি আসে, তারপরে ওই পরেরটা পরে বোঝা যাবে আর কি। আমরা চাই সরাইলের যে 3 জন সন্তান আছে, 3 জন কেন্দ্রীয় নেতা, সাবেক ছাত্র নেতা, সরাইলের প্রত্যেকটা গ্রামে গ্রামে ওনার পথচারণা আছে, ওনারা নমিনেশন পাক। এটা আমাদের কামনা, আমাদের কথায় তো কিছু হবে না, তবে আমরা মন থেকে চাই ওরা হইলে সরাইলবাসী উপকৃত হবে, সরাইলবাসী উপকৃত হবে। কারণ ওনারা প্রত্যেকটা ইলেকশনেই, 7বার ইলেকশন নমিনেশন পাইছে, ওনারা কিন্তু জানে মালে হারছে। আমার একটা কথা মনে আছে, যেমন 7বার 18 সালে নমিনেশন পাওয়ার পরে সারা বাংলাদেশ তো জানতেন আপনারা কেমন হয়েছিল। যেমন একটা সেন্টারে প্রায় 3টা বাজে সেনাবাহিনী এখানে, এই যে সরাইল শহীদ মিনারে রেজাল্ট নেওয়ার জন্য আমরা শিপন ভাই 200-500 লোক নিয়ে আমরা দাঁড়ায় নিয়েছি, রেজাল্ট যেমন কেউ 19-20 করতে না পারে। প্রায় 3টা 3:30 পর্যন্ত শিপন ভাই আমাদের সাথে। যেমন তরুণ দেয় আছেন, তরুণ দেয় যেমন দেখছে বিশ্বতার একটা সেন্টারের মধ্যে বুট ছাপাইতেছে, উনি গিয়া লাত্তি দিয়ে পালাই দিছে একটা লোকের। ওরা তো দলের জন্য এবং সরাইলের জন্য অনেক টেকটিকা স্বীকার করে রাখছে। আমি আশাবাদী, দলের হাইকমান্ডের কাছে আশাবাদী, আপনারা আগামী দিনে যাদের কোনো অস্তিত্ব নাই সরাইলে, এদেরকে নমিনেশন দিয়া আমাদের দলের যে হাজার হাজার নেতাকর্মী আছে এদের মনে কষ্ট দিয়েন না। কারণ এমন যদি করেন তাহলে কেউ দলের জন্য রিস্ক নেবে। আমি আবারও পিপলস টিভিকে
সরাইল উপজেলা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং সরাইল উপজেলা সর্বস্তরের জনগণকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।